চেষ্টা করছে। সেই উদ্যোগগুলো অনেকগুলো উদ্যোগ ছিল, আমাদের ইন্টারনাল উদ্যোগ। আমি আপনাদেরকে একটা কাগজ দিচ্ছি, সেই বিষয়গুলো আমি মেনশন করেছি যে কী কী উদ্যোগ ছিল। আমি ওখানে যাব না। আমার চলমান কী কী কার্যক্রম আমার চালু আছে ক্রাইম প্রিভেনশনের ব্যাপারে, ক্রাইম কন্ট্রোলের ব্যাপারে এবং ট্রাফিক ম্যানেজমেন্টের ব্যাপারে, সেগুলো কাগজে উল্লেখ করা আছে। আমি একে একে সেগুলোতে যাব। এবং ফিউচার প্ল্যান, আমি সামনে কি কি করতে চাই সেটার ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলবো। কার্ডটা একটু দেবা, কার্ড যেগুলো আছে না। আমি আমাদের কল্যাণ সভা দিয়ে আমি শুরু করছি, যে কল্যাণ সভা, যে সবার সাথে কথা বলা আমাদের ফোর্সের সাথে, এবং শুধু পুলিশ লাইন না, আমি থানা, ফাঁড়ি, ক্যাম্প, যেখানে আমাদের পুলিশ সদস্যরা কাজ করতেছে সবার সাথে যোগাযোগ, কথা বলা, মত বিনিময় করা এবং তাদের সমস্যা কোথায় সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করা, তাদেরকে মোটিভেট করা আমার মূল কাজ ছিল। এরপর আমি স্পোর্টসের দিকে নজর দিই, যে এদের খেলাধুলার দিকে মনোযোগী করা দরকার। যে আমি কিছু স্পোর্টস কম্পিটিশন আয়োজন করলাম, ক্রিকেট এবং ব্যাডমিন্টন মেইনলি, এই দুটো আমাদের হয়ে গেছে ওই সময়। এরপর আমাদের ফ্যামিলি লেভেলে আমি মনে করলাম যে পুলিশ তো একটা ফ্যামিলির মতো, তো এই ফ্যামিলিকে আমাদের ইন্টিগ্রেশন যদি আমি করতে পারি, আমরা যদি ফিল করতে পারি যে একটা টোটাল আমরা একটা ফ্যামিলি, তাহলে এই আমাদের বাচ্চা কাচ্চারা যারা প্রাইমারি বা হাই স্কুলে পড়ে, তাদের তো অনেক ভালো ভালো প্রতিভা আছে। সেই প্রতিভার মধ্যে একটা প্রতিভাকে আমি আইডেন্টিফাই করলাম যে ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। এটার মাধ্যমে আমি পুলিশ সদস্যদেরকে একসাথে টেনে আনা, প্লাস এই বাচ্চাদেরকে তাদের সৃজনশীল একটা প্রতিভা, সেটাকে মানে বিকাশের একটা সুযোগ করা এবং একটা সম্মিলনের আয়োজন করা। এটার মাধ্যমে আমি অনেকগুলো ভালো ভালো ছবি পেয়েছি। প্রাকৃতিক দৃশ্য অঙ্কনের বিষয় ছিল, তো অনেক ভালো পারফরমেন্স ছিল এবং খুব ভালো সমাবেশ ছিল এটা পুলিশ সাইডে। এরপর আমরা পিঠা উৎসবের আয়োজন করলাম। এটা জাস্ট কয়েকদিন আগে, 10-12 দিন আগে। এটা আমাদের ক্যাম্পে হেডকোয়ার্টার প্লাস প্রতিটা থানা, ক্যাম্প, সব জায়গায়। এর মধ্যে আমার আরেকটা ইয়ে হয়েছিল, দুটা পুকুর আছে আমাদের পুলিশ সাইডে। পুকুরে অনেক, আপনারা কেউ গেছেন কিনা ওখানে, পাঙ্গাস মাছ খুব বেশি ছিল। সেই পাঙ্গাস মাছ সহ রুই, কাতলা, এটা সেটা, এই মাছগুলো ধরা হলো এবং বাজার দরের অর্ধেক দামে আমরা সবার কাছে বিতরণ করার সুযোগ পেলাম। আর হলো মেজ যেগুলো ছিল, অফিসার মেজ, ফোর্সের মেজ প্লাস থানা, ক্যাম্প, এগুলোতে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি 2 বেলা। তো আমরা আমাদের সম্পদের মধ্যে আমাদেরই ভাগিদার, এগুলো বাইরে আমরা কোথাও সেল করে নেই, আমাদের মধ্যেই অর্ধেক দামে সেল করছি। এটা একটা মোটিভেশনের পার্ট ছিল। আমরা ক্রাইম কনফারেন্সে আমাদের যে বিভিন্ন ধরনের উদ্ধারজনিত ঘটনা থাকে, মাদক উদ্ধার অথবা অস্ত্র উদ্ধার অথবা আসামি অ্যারেস্ট করা, এটার ক্ষেত্রে অনেকের ভালো পারফরমেন্স থাকে। সেটার ব্যাপারে অর্থ পুরস্কার এবং সার্টিফিকেট দেওয়ার যে বিষয়টা, সেটা আগেও ছিল, বাট এটাকে আমি আরেকটু এক্সপেরাইট করলাম। এটা অপরাধ পর্যালোচনা সভা, যেটা ক্রাইম কনফারেন্স বলি, সেখানে আমাদের কিছু এই কার্যক্রমগুলোকে আমি বেশি অ্যাটেনশন দিলাম। মাস্টার প্যারেডের বিষয় ছিল। মাস্টার প্যারেড এটা আমাদের শৃঙ্খলাকে, নিজের ডিসিপ্লিনকে, ফোর্সের ডিসিপ্লিনকে মজবুত জায়গায় নেওয়ার জন্য আমার এটা দরকার ছিল, মাস্টার প্যারেড আয়োজন। সেটার আমি আয়োজন করলাম এবং সেটা চলমান আছে। এবং এখন প্রতিদিন পিটি হচ্ছে ফোর্সের ইয়েতে, পুলিশ লাইনে। এখানে প্রথমের দিকে আমাদের কিছু সমস্যা ছিল, আমরা ছোট ছোট গ্রুপে কোনো দিতে পারতেছিলাম না। আমাদের সাইনেজ ছিল, ভীতি ছিল যে আমি এই 3জন 4জন 5জন ফোর্স একসাথে রাতের বেলা ডিউটি করতে পারতেছিল না। তখন আমরা গ্রুপে মানে মিনিমাম 20 জন 30 জন মিলে একসাথে বিভিন্ন এলাকায়, স্পেশালি ক্রাইমের যে হটস্পট যেগুলো আছে, মাদকের আড্ডা যেখানে আছে,
যেখানে ক্রিমিনালদের বিভিন্ন ধরনের আড্ডা হয়। এই জায়গাগুলো চিহ্নিত করলাম এবং এগুলোতে আমাদের রেগুলার আমাদের রেড করা হয়েছে। এটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে চলছে। ভোরবেলায় আপনারা হয়তো খেয়াল করবেন, যারা খুব ভোরে ওঠেন, আগে এটা ওইভাবে সিরিয়াসলি দেখা হতো না। ভোর 6টা মানে 6টা, এক্স্যাক্টলি 6টায় আমাদের ট্রাফিক পুলিশ ডিউটিতে নিয়োজিত হচ্ছে একদম ভোরে। এবং তারা ট্রাফিক পুলিশের সাথে ক্রাইম ডিভিশনের যে আমাদের মোবাইল টিম আছে, এই পেট্রোল টিম আছে, তারা জয়েন্টলি কিন্তু চেকপোস্টের কাজ করতেছে। এই চেকপোস্টের মাধ্যমে অনেকগুলো রিকভারি হচ্ছে। আমাদের মাদক রিকভারি হচ্ছিল এবং চোরাই মাল উদ্ধার হচ্ছিল, চোর গ্রেপ্তার হচ্ছিল। এটা একটা ভালো উদ্যোগ ছিল ওই সময়, এখনো এটা চলমান। এই সময় মাদক উদ্ধার হচ্ছিল ভালো। এটা কপারেট করবে কিভাবে? রাতের বেলা অনেকে, আমরা হয়তো রাত জাগি না ওইভাবে, কিন্তু যারা রাত জাগেন এই বিষয়গুলো খেয়াল করবেন যে রাতে ভীষণ ঠান্ডার মধ্যে ডিউটি করা খুব কঠিন, খুবই কঠিন। ভোর রাত্রে অনেক চুরি ছিনতাই হয়, অনেক চোরাই মালামাল, এগুলো ভোরবেলায় শহর থেকে বিভিন্ন অপরাধীরা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাদকের হটস্পট যেগুলো, সেগুলোতে রেড করা হয়েছে এবং এটা চলমান আছে। মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে আমাদের হাতে অসংখ্য। আমি ফিগারগুলো পরে দিচ্ছি। আমাদের ডিবি লবণচারা থানা, স্পেশালি লবণচারা থানা খুব ভালো কিছু পারফরমেন্স ছিল। 8টা থানার ভিতরে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স ছিল লবণচারা। এই জন্য বেশিরভাগ ছবি দেখবেন আমি লবণচারা। খুলনা থানার ভাঙ্গারি দোকানের ব্যাপারে আমাদের একটা স্পেশাল অ্যাটেনশন ছিল, যেটা আমি মনে করি যে চোরাই, তাদের যে ব্যবসার মধ্যে ধরেন আমি ধরতে পারি যে 30% 40% হয়তো চোরাই মালামাল, এরকম আমি ধারণা করি। ধারণাটা ভুল হতে পারে। ওই চিন্তা থেকে ভাঙ্গারি দোকানগুলোতে মনিটরিং করা, তাদের ব্যবসায় স্বচ্ছতা নিয়ে আসা, জবাবদিহিতা নিয়ে আসা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য আমরা রেজিস্টার চালু করলাম। যে রেজিস্টারে আমাদের বিক্রেতা, যিনি বিক্রি করবেন মালামাল, তার নাম থাকবে, ঠিকানা থাকবে, মোবাইল নাম্বার থাকবে এবং একই সাথে মালামালের বর্ণনা থাকবে। এবং এরপরে কার কাছে বিক্রি করতেছেন ওই ব্যবসায়ী, সেটারও নাম, ঠিকানা, মোবাইল নাম্বার থাকবে। এটা আমরা র্যান্ডাম চেক করতেছি, ফোন করতেছি যে সত্যি সত্যি যিনি বিক্রেতা তিনি ওটা বিক্রি করছেন কিনা। আমরা এটার মাধ্যমে কিন্তু চুরি অনেকখানি কমাতে পারছি আমার কাছে মনে হয়। এরপর গত 3 সপ্তাহ ধরে আমরা শুধু সমাবেশের আয়োজন করলাম, যেটা ওপেন প্রোগ্রাম, পথসভা বলতে পারেন। যেটা এই আউটডোর এই প্রোগ্রামে অন দ্য স্পট কিছু মানুষ, 30 জন 40 জন মানুষ, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু যারা হচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলতেছি, মানে ইন্টারাকশন হচ্ছে। এবং শুধু আমরা কথা বলতেছি না, আবার সাধারণ মানুষ কথা বলতেছেন, তাদের মতামত প্রকাশ করতে পারছেন। আমরা সেগুলো নোটে নিচ্ছি এবং ওই এলাকা ভিত্তিক তাদের যে ভাবনা চিন্তাগুলো, তাদের যে অবজারভেশন, সেগুলো আমরা জানার সুযোগ পাচ্ছি। এর ফলে পুলিশের সাথে যে জনসম্পৃক্ততা, পুলিশের সাথে জনগণের যে গ্যাপ যেটা ছিল, সেই গ্যাপটা দূর হচ্ছে বলে আমাদের ধারণা।
এখানে একটু খেয়াল করবেন যে আমরা এখানে দুই ব্যানারটা স্পেশাল ডিজাইন করছি আমরা। ডান পাশে কেমন পুলিশ চাই আর কেমন জনগণ চাই। শুধু পুলিশ চেষ্টা করে যাবে তাতে কিন্তু কাজ হবে না, শুধু এটা কিন্তু একপাক্ষিক কাজ না। এটা কিন্তু জনগণ এবং পুলিশ মিলে যৌথভাবে যদি কাজ না এগোয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা নিরাপত্তার উন্নতি হবে না। তো সেই চিন্তা থেকে একদম বাম পাশে পুলিশের প্রতি প্রত্যাশা, মানে কেমন পুলিশ চায়, মানে বা চাই কেমন পুলিশ হওয়া দরকার, সেই বিষয়টা অনেকগুলো পয়েন্ট আছে যে বিষয়গুলো আমরা নোটিশে আনতে পারি ওই ব্যানারের মাধ্যমে। আর ডান পাশে ছিল জনগণের প্রতি প্রত্যাশা, কেমন জনগণ হওয়া দরকার। স্পেশালি জনগণ হওয়া উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মান্যতা, ল অ্যাবাইডিং সিটিজেন আমার বেশি দরকার, তাহলে কিন্তু আইন শৃঙ্খলার উন্নতি হবে। আপনাদের একটু কথা শুনতে চাই। সুধী সমাবেশের সংখ্যা আমি যদি হিসাব করি, গতকাল পর্যন্ত আমাদের 94টা সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, 94। তার মানে এই 94 সুধী সমাবেশ যদি আমি এই কনফাইন্ড, আমরা যেমন আপনাদের সাথে মিশে কথা বলতেছি, এখানে কিন্তু বাইরের মানুষ কেউ জানতেছে না যে এখানে আসলে কি হচ্ছে, ওয়ালের বাইরে কেউ জানতেছে না। তো এই মেসেজটা কিভাবে যাবে? আপনারা যদি আজকের আমাদের যে কথাবার্তাগুলো এটা যদি শেয়ার করেন কোথাও, তাহলে কিন্তু পাবলিক জানতে পারবে। যদি পত্রিকায় পাবলিশ হয় অথবা কোনো মিডিয়ায় পাবলিশ হয়, তাহলে এটা মানুষ জানতে পারবে যে হ্যাঁ এখানে একটা এরকম প্রোগ্রাম হচ্ছে। বাট আমাদের সুধী সমাবেশে যেটা টার্গেট ছিল যে সাধারণ মানুষ শুধু ওখানে সমবেত যে 30 জন 40 জন বা 50 60 জন 100 জন মানুষ শুধু জানো না, এর পাশাপাশি যে রাস্তা আছে, রাস্তার সাইডে যারা চলমান পথচারী তারাও কিন্তু জানার সুযোগ পাচ্ছেন। একটু উকি মেরে হলেও দেখতেছেন যে হ্যাঁ পুলিশ এখানে নিজে থেকেই এলাকাতে এসে মানুষের সাথে যোগাযোগ করতেছেন, এবং এটা অনেক বেশি ইন্টারেক্টিভ, যেটা আমি ঘরে বসে করা সম্ভব না। সেমিনার, সিম্পোজিয়াম অথবা কোনো আলোচনা সভা, মত বিনিময় সভার মাধ্যমে সম্ভব না। আমাদের একেবারে নিউ ডাইমেনশনে এটা পুলিশের কোথাও এরকম কোনো প্রোগ্রাম নাই আমার জানা মতে। আমরা এটা চালু করছি, এটা যতদিন না আমার পুরো এলাকা কভার হচ্ছে ততদিন এটা কন্টিনিউ করবে। ট্রাফিক উইক আমরা পালন করলাম একদম প্রথমের দিকে, সেপ্টেম্বরের দিকেই, সেপ্টেম্বর না অক্টোবরের দিকে বোধ হয়। যাই হোক, এই সময় ট্রাফিকের ব্যাপারে আপনাদের সাথে যখন মিটিং করলাম আমি 19শে সেপ্টেম্বর, ওই সময় কিন্তু 6টা পয়েন্টের কথা বলছিলেন আপনারা, 6টা জাংশন, এখানে এখানে জ্যাম লাগে, ইজি বাইকের সমস্যা, এটা সেটা। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা উদ্যোগ নিলাম যে ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে এডুকেশন এর পাশাপাশি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার। তো সেটার জন্য এক সপ্তাহ ধরে, শুধু এক সপ্তাহ না আসলে, নাম দেওয়া হচ্ছে ট্রাফিক সপ্তাহ, বাট এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখনো চলমান আছে। আমি কি কি কাজ করেছি সেটা আমি দেখাচ্ছি। আমরা ওই দিন র্যালি করলাম এবং টোটাল 8টা থানায় 8টা র্যালি হয়েছে ওই দিনই, একই দিনে। শুধু সিঙ্গেল একটা শিববাড়ি মোড়ে র্যালি হচ্ছে তাকে ধরা। 8টা থানায় 8টা, আমরা সিনিয়র অফিসার সবাই ছড়াই ছিটাই গেছিলাম এবং 8টা থানায় 8টা র্যালি হয়েছে, যাতে একসাথে সারা শহর কভার করা যায়। আমরা মামলা করার দিকে খুব বেশি আগ্রহী না। আমাদের ট্রাফিক ডিভিশনকে বলা আছে প্রথমের দিকে নসিহত করা, মানে উপদেশ দেওয়া যে ভাই হেলমেট করেন নাই, করে নেন, এটা কিন্তু আপনার নিজের নিরাপত্তার জন্য দরকার, করে নেন, অথবা হেলমেট নাই কিনে নেন, অথবা কাগজটা আপনার ফেল করছে গত 1 মাস আগে, এটা কাগজটা ঠিক করে নেন। আমরা কিন্তু প্রথমের দিকে এরকম করছি। এরপরে আমাদের ধীরে 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 আমরা শক্ত হওয়ার চেষ্টা করছি যে না, প্রথমের দিকে তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এভাবে ক্যাম্পেইন করলো। তারপরে একটা সময় আমরা ধীরে ধীরে খুব সিরিয়াস নেচারের যেগুলো রেজিস্ট্রেশন নাই মোটরসাইকেলের, এই গাড়িগুলো ধরার চেষ্টা করলাম।
কেননা রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো চোরাই মোটরসাইকেল হওয়ার পসিবিলিটি বেশি। এরকম ধীরে ধীরে আমরা কিন্তু এগোচ্ছি। আমাদের একটাই টার্গেট, মানুষকে বেশি মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল করা, হেলমেট পরা, তার নিজের সাথে হেলমেট পরবে এবং সে লেন মেনে চলবে। ট্রাফিক নিয়ম যা কিছু আছে খুব বেসিক যে নিয়মগুলো সেটা একটু ফলো করবে। আমাদের খুব বেশি দাবি নাই মানুষের প্রতি, আমরা কারো প্রতিপক্ষ না। আমরা বলতে চাই কারো প্রতিপক্ষ না আমরা, মানে এখানে গ্রস ভায়োলেশন যদি না হয় তাহলে আমরা সহসায় মামলা দিচ্ছি না ট্রাফিকে, যার ফলে ট্রাফিকের মামলা কিন্তু অনেক কম এখন। এই সময়ের ভিতরে আমি 4 মাসের হিসাব দিচ্ছি আপনাকে। আটকিত যানবাহনের সংখ্যা 1156, আর মামলার সংখ্যা 4188, আর নিষ্পত্তিকৃত মামলা 4693। তো এটা খুব কম, মানে আমি এই জায়গায় ফোকাস না দিয়ে অন্যদিকে ফোকাস দিচ্ছি বেশি, যে আমি মামলার দিকে আমার নজর বেশি দেওয়ার কারণে মানুষকে অনেক বেশি ক্যাম্পেইন করা দরকার যে আপনি হেলমেট পরেন, আপনার গাড়ির এই কাগজপত্র ফেল করা আছে কাগজগুলো আপডেট করেন, আর লেন মেনে চলেন, স্পিড মেনে চলেন, গাড়ি মোবাইল মোটরসাইকেল চালাতে চালাতে মোবাইলে কথা বলবেন না। এই বেসিক কিছু বিষয় আছে, আমরা ক্যাম্পেইন করার চেষ্টা করছি। আমরা স্টিকার লেপে দেওয়ার চেষ্টা করছি। আমরা কত হাজার স্টিকার লাগালাম? 43,000। আমরা 2 ধরনের স্টিকার আমাদের ছিল, যাত্রীদের জন্য একটা স্টিকার, একটা হলো ড্রাইভারদের জন্য। এই স্টিকার আমি দেখাবো। এই স্টিকারগুলো লাগানোর উদ্দেশ্য ছিল মেইনলি আমার ইজি বাইক ড্রাইভাররা খুব কম শিক্ষিত অথবা তাদের ওই ধরনের কোনো ট্রেনিং নাই না থাকার কারণে তারা যদি মিনিমাম ওই লেখাপড়ার মধ্যেও যদি ওই স্টিকারের কথাগুলো পড়তে পারে, বুঝতে পারে, আত্মস্থ করে এবং ফলো করে, তাহলে কিন্তু অনেকটা ডিসিপ্লিন চলে আসবে। ওই ভাবনা থেকে আমাদের এই স্টিকারগুলো লাগানো। তাতে আমাদের ধারণা হচ্ছে যে এই শহরে খুলনা সিটি কর্পোরেশন যে 10,000 ইজি বাইকের অনুমতি দিচ্ছে, তারা আসলে 10,000 না, এই শহরে প্রায় মিনিমাম 22,000 ইজি বাইক মিনিমাম। অন্যটা চলে এসে বোধ হয় এখানে। আমরা এটা এই যে এটা দেখবেন, ইজি বাইকে আমাদের এটা ড্রাইভারদের উদ্দেশ্যে কথা ছিল। আমাদের টোটাল 1 2 3 4 5টা 10টা পয়েন্ট বোধ হয়, যে তাদের প্রতি পরামর্শ ছিল আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, অথবা এটা করবেন, এটা করবেন, এটা করবেন। তাদের প্রতি আমাদের আমরা অ্যাপ্রোচ ছিল যে মেহেরবানি করে এটা করবেন না অথবা করবেন এটা। আমাদের অ্যাপ্রোচ সফট অ্যাপ্রোচ, কোনো অ্যাগ্রেসিভ কোনো অ্যাপ্রোচ না যে এটা করতেই হবে, যে তাদের ভিতরে আমার মোটিভেশন দরকার। খুব বেসিক জিনিসগুলো লেখা আছে। এটা ছিল যাত্রীদের উদ্দেশ্যে, যারা ইজি বাইকে ওঠেন অথবা অন্য কোনো গাড়িতে ওঠেন, বাসে ওঠেন অথবা অন্য কোনো গাড়িতে ওঠেন, কিভাবে উনি গাড়ি থেকে নামবেন, উঠবেন অথবা লেন ফলো করবেন, বেসিক নিয়মগুলো এখানে দেওয়া আছে। আমাদের মানুষের ভিতরে সেন্সিটাইজ করা, তাকে অনেক বেশি মানে রাস্তার নিয়ম কানুন সম্পর্কে অ্যাওয়্যার করার উদ্দেশ্য ছিল আমাদের বেশি। এটা একটা লিফলেট ছিল ওই সময় ট্রাফিক সপ্তাহ পালনের সময়। লিফলেটটা হয়তো আপনারা কেউ কেউ দেখছেন। এটা এই পাতা 3 ফোল্ডের 3 পাতার একটা 3 ভাঁজ করা। এটা এই পাশে এরকম ছিল আর এই পাশে এরকম ছিল। সাইন সিম্বল কিছু ছিল, ট্রাফিক সাইনের বেসিক যেগুলো, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এগুলো আমরা সাধারণ মানুষের কাছে যাদেরকে যেখানে পাইছি তাদেরকে শেয়ার করছি, তাদের কাছে বিতরণ করছি। স্কুল কলেজে আমরা নভেম্বরের আগেই এগুলো বিতরণের চেষ্টা করছি, স্কুল ওই পরীক্ষার আগে। এটা আবার শুরু করবো, আমরা বিতরণ করা শুরু করবো আবার। এটা কিন্তু ছুটে গেছে বোধ হয়, আমি একটু ওদিক থেকে আসি। এই স্লাইডটা ভুল হয়ে গেছে। আমরা নতুন একটা, এটা একটা নতুন যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পার্ট হিসেবে আমরা
থানার যে ডিটি অফিসারের নাম্বার, এবং এই যে এখানে খেয়াল করবেন যে জাতীয় জরুরি সেবা একদম ডান পাশে নিচে 999 ট্রাফিক কন্ট্রোল এগুলো, তারপর আমাদের কন্ট্রোল রুমের নাম্বার, ডিবি কন্ট্রোল রুমের নাম্বার, এই নাম্বারগুলো আমরা থানার যে নাম্বারগুলো যেগুলো সবসময় যে কোনো সময় কল করে পাওয়া যাবে সেই নাম্বারগুলো দেওয়া আছে। এই নাম্বারগুলো আমরা এই স্টিকারগুলো এই ইয়েগুলো একটু দিয়ে দেব। ওইটা হলো প্রথম অংশ নাম্বারগুলো। এরপরে দ্বিতীয় পাতায় আছে এগুলো যে সন্তান সম্পর্কিত পরামর্শ। আমরা যারা বিয়ে করে ফেলছি, অনেকের বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চাদেরকে কিভাবে মানুষ করব এটার ব্যাপারেও কিন্তু আমাদের কিছু গাইডলাইন থাকা দরকার। মানে আমরা শুধু পুলিশিং করে যাব, মানে এই যে আমরা যারা কিশোর গ্যাং নিয়ে কথা বলি মাঝে মধ্যে, এই কিশোররা কিন্তু এই কিছুদিন আগে তো ছোট বাচ্চা ছিল, তাই না? এখন কোলের বাচ্চাও ছিল, তো সে কিশোর গ্যাং হবে কেন? তো কিশোর গ্যাং হওয়ার কথা ছিল না। তো এই বিষয়গুলো একটু কিছু বেসিক জিনিস আমাদের বাবা মার জন্য দরকার। এই ইনফরমেশনগুলো আমরা এই কার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো, ছোট্ট কার্ড, যাতে সবার কাছে দিতে সুবিধা হয়, খরচ কম আমাদের, এবং প্রত্যেকটা মসজিদে, মন্দিরে অথবা বিভিন্ন মার্কেট প্লেসে, কাঁচা বাজার, মাছ বাজার অথবা অন্য যে কোনো জায়গায় আমরা দিতে পারবো এটা। এবং মানি ব্যাগে রাখতেও সুবিধা, পড়তেও সুবিধা। থার্ড পেজে এটা আছে অনলাইন নিরাপত্তা সম্পর্কিত পরামর্শ। অনলাইনে আমরা কিন্তু অনেকে ঝুঁকির মুখে থাকি। এই বেসিক জিনিসগুলোতে যদি আমি একটু কেয়ারফুল থাকি তাহলে কিন্তু প্রতারণার মুখোমুখি হব না। এই বেসিক বিষয়গুলো। আরেকটা হলো বাসাবাড়ি নিরাপত্তা। বাসাবাড়ি, অফিস, এগুলো নিরাপত্তা ব্যাপারে আমাদের কিছু সাধারণ কিছু অ্যাডভাইস যদি আমি ফলো করি তাহলে বাসাবাড়ির নিরাপত্তা। আমরা সবাই তো নিজেদের বাসায় থাকি। আমাদের বাসা, এই যে বাসা থেকে আপনি চলে এসেছেন, ভাবি হয়তো আপনার বাচ্চাকে রেখে এসেছি স্কুলে, এই সময় কিন্তু আপনার বাসায় চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে। তো এই যে বিষয়গুলো, অথবা অফিসে আপনি তালা মেরে এসেছেন, তো আপনার তালার চাবিটা, ধরেন নতুন তালা কিনছেন আপনি গত 2 দিন আগে, 3টা চাবি থাকে, এই 3টা চাবির মধ্যে একটা চাবি আপনি হারায় ফেলছেন, কোনোভাবে পাচ্ছেন না, আপনার মিসেস অথবা আপনি পাচ্ছেন না, কি ব্যাপার, চাবিটা গেল কই? এই চাবিটা হয়তো আপনার হাউসমেড অথবা কেয়ারটেকার অথবা অন্য কেউ এটা নিয়ে ফেলছে, তার মানে তার হস্তগত হয়ে গেছে। এই চাবিটা সে আপনার ওই বাসাটা হয়তো কিছুদিন পরে, 1 মাসের মধ্যে হয়তো চুরি হয়ে গেল আপনার বাসাটা অথবা আপনার অফিসটা, আপনি খেয়ালই করলেন না। আপনার কেয়ারটেকার অথবা আপনার হাউসমেড সে হয়তো এই চাবিটা আলাদা করে রেখে দিচ্ছে চুরি করার জন্য। এরকম ঘটনা কিন্তু এই কিছুদিন আগে খুলনা থানায় কোথাও হলো। একটা বাচ্চাকে পড়াতে আসতো এক মেয়ে, ওই বাসার চাবিটা, মূল যে গেটের যে চাবিটা সেটা রেখে দিচ্ছিল, আলমারির চাবি, সম্ভবত 2টা আলমারির চাবি সে রেখে দিচ্ছে। এরপরে ওই বাসা চুরি হলো, আলমারি থেকে বিভিন্ন অলংকার, সোনার অলংকার প্লাস টাকা পয়সা একদম চুরি হয়ে গেছে। আমি মনে করি যে সচেতনতার উপরে আর কিছু নাই। আমি যদি কেয়ারফুল থাকি তাহলে এই চুরি, ডাকাতি, এটা সেটা কমে যাবে, অ্যাটলিস্ট কমে যাবে। ক্রাইম সিন বিষয়ক কিছু পরামর্শ আমরা দিতে চাই। যে একটা হতে পারে যে কোনো একটা লোকেশনে হতে পারে যে আত্মহত্যার ঘটনা, আমরা কিন্তু ফেস করি সাংবাদিক হিসাবে, আমরা পুলিশ হিসাবে, আমরা কিন্তু যখনই যে ঘটনা ঘটে আপনারাও দৌড়ান, আমরাও দৌড়াই, তাই না? যে ওই ক্রাইম সিনে ঢোকা যাবে না, আমরাও কেয়ারফুল থাকি যে না, ভেতরে কেউ যাতে না ঢুকতে পারে। আমরা এখন পিতা দিয়ে টেনে দেওয়ার চেষ্টা করি যাতে ভেতরে কেউ না ঢুকে, অথবা বাইরে থেকে ভেতরে কোনো কিছু রাখবে না কেউ। আবার ক্রাইম সিনে যেটা আছে, ক্রাইম সিন থেকে কোনো কিছু ছোট জিনিসও বাইরে কেউ নিয়ে আসবে না। আমাদের এইরকম বেশ কিছু বিষয় আছে যেগুলো খুব কমন কথা, যেগুলোর ব্যাপারে যদি আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে কিন্তু ওই যে আলামত নষ্ট হওয়া, যেটাকে বলি, আলামত নষ্ট হবে না, যার ফলে তদন্তটা পারফেক্টলি সামনের দিকে সরল পথে চলতে পারবে। মানে ওই বাদী সেও কষ্ট পাবে না, আমরাও কষ্টের মধ্যে পড়বো না, মানে ডিস্ট্রাকশন হবে না। মানে ক্রাইম সিনের বিষয়ে কিন্তু আমরা যারা ক্রাইম রিপোর্টার, আপনারা কিন্তু এটা রেগুলার ফেস করেন, সেটা সুইসাইডের ক্ষেত্রে হোক অথবা মার্ডারের ক্ষেত্রে হোক, রেপের ক্ষেত্রে হোক, আমরা সবাই ভেতরে ঢুকে পড়ি। এটা একটা সমস্যা কিন্তু আমাদের।
তো এই জায়গায় আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করব। ট্রাফিক বিষয়ক পরামর্শ, যেটা রাস্তাঘাটে চলে, আমরা কিভাবে রাস্তা পার হব, কিভাবে মোটরসাইকেল চালানো অবস্থায় আমি কি মোবাইলে কথা বলবো কি বলবো না, আমি মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবো কিনা, এরকম বেসিক কিছু বিষয় আছে, এগুলো আমাদের জানা দরকার। আমরা এগুলো নিয়ে স্কুলে যাব, স্কুলের বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করব, ডেমো দেবো, যাতে এই বাচ্চারা যারা আমাদের এখনো ছোট, এই বাচ্চাগুলো যাতে এই যে বাসা থেকে বের হয়, সে যাতে আবার স্কুল শেষে কলেজ শেষে সে যাতে বাবা মার কাছে সুস্থ শরীরে ফিরে আসে। আমাদের কথা এটা, সে যাতে রাস্তাঘাটে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হয়। আমাদের কথা এটা। আমরা কেউ চাই না আমাদের বাচ্চার গায়ের উপরে ইজি বাইক উঠে পড়ুক, আমাদের বাচ্চার গায়ে কোনো মোটরসাইকেল উঠে পড়ুক, অথবা ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়, কোনো দুর্ঘটনা ঘটুক, সে পঙ্গুত্ব বরণ করুক, অথবা ছোটখাটো ছিলে যাক শরীর, আমরা চাই না। গুরুত্বপূর্ণ কথা লেখা, এটা হচ্ছে আমাদের মেনে চলতে আমাদের ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই স্পিকারের নিয়মগুলো মেনে চলা উচিত। আমাদের লিফলেট যেগুলো ছিল, লিফলেট বিতরণের কয়েকটা ছবি এখানে আছে। আমরা স্কুলে গিয়েছিলাম এই সময়, ওই যে ট্রাফিক সপ্তাহ পালনের সময়। মাদক দ্রব্য উদ্ধার, মাদকের একটা বড় সমস্যা আছে সারা দেশে। আপনারা বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যখন কথা হয়, আপনারা কিন্তু এই বিষয়টা রেজ করেন যে মাদক কিন্তু শেষ করে ফেললো আমাদের সন্তানদেরকে, এই সোসাইটিকে শেষ করে ফেললো। আমরা চাই না এই মাদক এই শহরে থাকুক, এটা কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। মাদক নিয়ে যারা ব্যবসা করে অথবা যারা কনজামশন করে, যারা অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে, তাদের ব্যাপারে আমরা আরো ভালো কোনো ব্যবস্থা করতে পারি না, যাতে এই মাদকাসক্ত যারা আছে তারা যাতে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর যারা কারবার করে, ব্যবসা করে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে যাতে পুনরায় মাদক ব্যবসা শুরু না করতে পারে, তাদেরকে কারাগারে পাঠানো, এটার চেষ্টা আমাদের অব্যাহত আছে। তো গাঁজা, ইয়াবা এবং ফেন্সিডিল, মূলত এই তিনটার সমস্যা আমাদের এই শহরে বেশি। তো আমাদের বেশ কিছু রিকভারি আছে, এটা আমি জাস্ট কয়েকটা ছবি শেয়ার করতেছি। ফেন্সিডিল 220 বোতলে ছিল, আর গাঁজা ছিল 58 কেজির একটা চালান ছিল। ফেন্সিডিল 220 আরো বেশি আছে, এটাতে কত 400 না কত ছিল, 400 কত ছিল, 460 ছিল এটাতে। ওটা ছবি করি। এই যে শুটকি মাছের সাথে সুন্দর করে প্যাকেট করে ওই যে ইয়াবা নিচ্ছে, তার মানে কক্সবাজার থেকে আসতেছিল। সাজানো হচ্ছে যে আসলে ভেতরে কিছু নাই, সবই শুটকি। অনেক কৌশলী এরা, ব্যবসায়ীরা অনেক ইনোভেটিভ এবং অনেক বেশি চালাক। বাংলা মদ, দুর্গাপূজার আগে পিছের সময়ে আমরা এই বাংলা মদ বেশি উদ্ধার করেছি। বাংলা মদের ব্যাপারটা বিশেষ মানে অনুষ্ঠান কেন্দ্রিক বেশি খেয়াল করে ওই সময় এইগুলো রিকভারি ছিল বেশি, এখনো হচ্ছে। আর বিদেশি মদ এগুলো আছে, স্পেশালি ইন্ডিয়ান কিছু মদ আছে। আবার দুইজন ইন্ডিয়ান ন্যাশনাল এখানে আটক হলো গত কয়েক মাসে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা ওই বেনাপোল হয়ে বেশ কিছু এক্সট্রা যে মদ তাদের ক্যারি করার কথা না, সেই মদ তারা ঢুকাচ্ছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নতুন আরেকটা ওই ইয়ার মতোই ট্যাপেন্টাডল, এটাও মাদকের ইয়ার মতোই ইয়াবার মতোই কাজ করে, এটাও কিছু ধরা পড়ছে 180 কেজি। আচ্ছা, আমি ছোট্ট একটা ফিগার দিই। গত 4 মাসে আমি ছোট একটা ফিগার দিচ্ছি যে আমাদের কতজন গ্রেপ্তার হয়েছে মাদক উদ্ধার
মাদক উদ্ধার নিয়ে 244 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 244 জন, তারা মেইনলি ক্যারিয়ার, মাদকের ক্যারিয়ার। মামলার সংখ্যা ছিল 213 এই 4 মাসে। আর উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ যদি ইয়াবা ধরি, ইয়াবা ছিল 10,660, গাঁজা ছিল 94 কেজি, ফেন্সিডিল 958 বোতল, বিদেশি মদ 456 লিটার, দেশি চোলাই মদ 208 লিটার, ট্যাপেন্টাডল 180 পিস, হুইস্কি 4 বোতল, হিরোইন হলো 5 গ্রাম। গাঁজা উদ্ধার যদি কেজি হিসাবে ধরি, একটু খেয়াল করবেন, গত বছর মানে 2024 সালে এই জানুয়ারি মাস, একদম বামে তাকান, একদম বামে জানুয়ারি মাস, আর শেষে একদম ডান পাশে ডিসেম্বর। লাইটটা কি কাজ করবে এখানে? এখানে দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই কয় মাস, 6 মাস 7 মাস, এটা কিন্তু মোটামুটি একটা স্টিডি একটা ইয়ে ছিল, স্থিতিশীল ছিল। মানে 12 কেজি, 15 কেজি, 12 কেজি, 21 কেজি, এর ভিতরে রেঞ্জটা সর্বনিম্ন ছিল 12 কেজি আর ম্যাক্সিমাম ছিল 21 কেজি। আর এটা হঠাৎ করে ফল ডাউন করলো হলো এই যে আগস্টে ফল ডাউন করলো, সেপ্টেম্বরে আরো বেশি ফল ডাউন করলো, মাত্র 4 কেজি, এদিকে জাস্ট 1.5 কেজি বলতে পারেন, এখানে 4 কেজি, এখানে 1.5 কেজি। এরপরে অক্টোবরে এটা বেড়ে গেল, 8 কেজি হয়ে গেল, নভেম্বরে হয়ে গেল 17 কেজি, ডিসেম্বরে হয়ে গেল 66 কেজি। তো একটা বড় চালান ছিল, ওটার কারণে ফিগারটা একটু বেশি, এটাকে ন্যাচারাল মনে করবেন না। তবে একটা শুধু আমি বলি যে আমাদের এই যে স্টিডি একটা ফ্লোটা, এটা আমাদের কার্ভটা, এটা কি ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড, এটা খেয়াল করবেন। তো আমার বিশ্বাস যে আমার এখান থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, এই 2টা মাস ছিল সবচেয়ে মাস, মানে পুলিশ একেবারে ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল। তারপরে আমরা কিন্তু ধীরে ধীরে উত্তরণ করতেছি এবং একটা স্টিডি অবস্থায় ফিরে আসতেছি। ইয়াবা একইভাবে আপনি খেয়াল করেন যে আমার এখানে 5,422 পিস, এটা ছিল জানুয়ারি 2024। তারপর 3,000 ধরেন, 3,500, তারপর 4,000 সামথিং, 1,500, 1,600, 2,000, 1,435 জুলাই মাসে। আগস্ট মাসে হয়ে গেল 120, তারপর 201। খেয়াল করবেন, তার মানে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসে একেবারে টোটাল একটা মানে পুলিশের অ্যাক্টিভিটিজ একেবারে জিরোর কাছাকাছি। তো সেখান থেকে আমরা উত্তরণ করছি কিনা, মানে পুলিশ অ্যাক্টিভ কিনা, এটা এই কার্ভটা, এই পরিসংখ্যানটা বোঝাটা, পরিসংখ্যান থেকে আমরা বুঝতে পারতেছি, এই গ্রাফ থেকে বুঝতে পারতেছি। আমি অক্টোবর মাসে 2,748 পিস ইয়াবা, এরপরে নভেম্বরে 2,846 এবং ডিসেম্বরে 4,865, এবং এটা কিন্তু একটা স্টিডি একটা লেভেলে আসতেছে। আমি কিন্তু ওই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কাছাকাছি আমি যেতে পারতেছি। ফেন্সিডিল উদ্ধার, ফেন্সিডিল আমার ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে এদিকে মার্চ, এপ্রিল, খুব কি বেশি। আমি আগস্টে 20 বোতল, আমার সেপ্টেম্বরে 101 বোতল। এইদিকে সাধারণ সময় কিন্তু 24-এর সাধারণ সময়ের কাছাকাছি আমি পৌঁছে গেছি, কিন্তু একটা বড় চালান ছিল আমার নভেম্বরে, এই কারণে আমার ফিগারটা বেশি। এরপরে কিন্তু এই যে 100 বোতলের, মানে আমার এই যে 101, 130, 90, আমার কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে এসেছি। এটা আরো বাড়ানো সম্ভব, সেই চেষ্টা আমাদের আছে। ওয়ারেন্ট তামিল পুলিশকে আমরা অনেকে এখনো বলতেছি যে ইনঅ্যাক্টিভ, কিছু জায়গায় হতে থাকতে পারে, বাট ওয়ারেন্ট তামিল মানে ব্যক্তিকে খোঁজা, অপরাধীকে খোঁজা। অলরেডি সে হয়তো মানে তার পানিশমেন্ট হয়নি, হতে পারে কিছু পানিশমেন্ট, মানে ওয়ারেন্ট 2 শ্রেণীর আছে, যে একটা সাজাপ্রাপ্ত, একটা হয়তো সাজা হয়নি। এরকম
এটা কিন্তু আমার লোক ধরা লাগে, তার মানে পুলিশকে মুভ করা লাগে। মুভ না করলে এমনিতে অটো অটো হয়ে যাবে না কিন্তু, তার মানে এটার জন্য পুলিশকে দৌড়াতে হয়, কষ্ট করতে হয়, তাকে ফলো করতে হয় আসামিকে। তো আমার খেয়াল করবেন যে আমি কোন জায়গায় গেছি, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে আমার একেবারে আগস্ট মাসে আমি ডাউন, সেপ্টেম্বরে আমি আপ, তারপরে অক্টোবর কি আমি কি ধরে ফেলছি না? ধরে ফেলছি তো। আমি তো অ্যাভারেজে এখন এই যে 325 আমার লোয়েস্ট ছিল, তারপরে আমার 432, 449। আমি তো গত বছরের চাইতেও আমি ভালো করতেছি। তা আমি কি ইনঅ্যাক্টিভ? আমি বলবো না, আসলে আমরা কেএমপি সদস্যরা যেটা করছি যে ডিবি, বেশ কয়েকজন ডিবি, অন্যান্য থানাও বেশ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসীকে অ্যারেস্ট করতে পারছি আমরা, অস্ত্র সহ। এর মধ্যে ডাবলু ছিল একজন, নূর আজিম ছিল, রিয়াজুল ছিল, হাজি সাগর ছিল, রকি ছিল, চিন্তাকারী স্বাধীন ছিল। এর মধ্যে অস্ত্রগুলি উদ্ধার, এটা মনে হয় হাজি সাগরের। অস্ত্র এবং গোলা বারুদের কিছু হিসাব দেব, যেটা আমরা উদ্ধার করছি গত 4 মাসে। বিদেশি পিস্তল আমরা 4টা রিকভার করছি। আচ্ছা, আমি মামলার সংখ্যা 15টা, তার মানে অস্ত্র উদ্ধার সংক্রান্ত যে মামলা, অস্ত্র এবং গুলি উদ্ধার সংক্রান্ত 15টা মামলা এসছে। আসামি আমি 13 জনকে আমি অ্যারেস্ট করেছি। আমরা বিদেশি পিস্তল 3টা, বিদেশি রিভলভার 1টা, রাইফেল 1টা, শটগান 1টা, পাইপ গান 2টা, 1 টানা বন্দুক 3টা, টোটাল হলো 11টা আগ্নেয়াস্ত্র। আর কত রাউন্ড গুলি? 76 রাউন্ড গুলি, 11টা আগ্নেয়াস্ত্র এবং 76 রাউন্ড গুলি। ম্যাগাজিন ছিল, এক্সট্রা ম্যাগাজিন ছিল 2টা। আর দেশীয় অস্ত্রের মধ্যে 2টা চাকু ছিল, চাইনিজ কুড়াল ছিল, 1টা খুর ছিল, 2টা হাসুয়ার, আমদা, কুড়াল, আর বোমা সদৃশ বস্তু ছিল 6টা। কিশোর গ্যাংয়ের সদস্যের ব্যাপারে আমি ফিগার দেবো, এটা কি ইনক্লুড করছেন কিনা পরে? আচ্ছা, আমরা এটা নিয়ে অনেকেই কমপ্লেন করি যে বাচ্চাগুলো বকে যাচ্ছে, অল্প বয়সের ছেলে পেলে এইভাবে আড্ডা দেয়, এখানে ইয়া করে, বেয়াদবি করে, এটা করতেছে, মাদকে আসক্ত হচ্ছে। এটা আসলে আমাদের জন্য সমস্যা। এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখা যাক, নিশ্চয়ই ভালো ফলাফল আসবে। কিশোর গ্যাং আটকের ক্ষেত্রে আমার সেপ্টেম্বরে ছিল 15, অক্টোবরে বেড়ে গেছে 89, এরপর নভেম্বরে 65, ডিসেম্বরে 115। এটা মোটামুটি আমার কিন্তু মানে স্ট্যান্ডার্ড, যেটা আমি যদি বলি যে আমার কিন্তু এটা মানে আমি অ্যাটলিস্ট বলতে পারি 50, 60, 70-এর ভিতরে আছে। এটা কোনো টার্গেট ভিত্তিক আমার দেওয়া নেই, যখনই যে ধরা পড়তেছে সেটা এর ভিতরে, এই সংখ্যার ভিতরে ঢুকে যাচ্ছে। সোনার উদ্ধার, আপনারা অনেকে ক্রাইম রিপোর্টে যারা আছেন তারা খুব সকালবেলা আপনারা কষ্ট পাইছেন, যে অথবা রাতের বেলা কেউ ভিডিও করছেন, আমাদের সহযোগী হয়েছেন আপনারা। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ওসি লবণচারা, এডিসি সাউথ, এনাদেরকে আপনারা সময় দিয়েছেন, এটার জন্য সত্যি কৃতজ্ঞ। এত রাতে হঠাৎ করে একটা ঘটনা তৈরি হলো, আপনারা ওখানে গিয়ে ক্যামেরা নিয়ে হাজির হলেন, এটা আমাদের জন্য একটা প্রোটেকশন, ডিফেন্স হিসেবে কাজ করে। মানে অনেকে মনে করতে চায় পুলিশ বোধহয় এখানে এদিক সেদিক করতে পারে, সোনা অনেক দামি জিনিস, এই কারণে আপনাদের এখানে সহযোগিতা দরকার। যে কষ্টটা আপনারা করতেছেন এটার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বার ধরা পড়ছে এই সময় 8 পিসের বার ছিল, প্রথম চালানো বোধ হয়, একটা মোবাইল ফোন ছিল, বাসের টিকিট ছিল। এরা মেইনলি ওই চিরাং থেকে এই রুট হয়ে সাতক্ষীরা যাওয়ার চেষ্টা করছে। এটা আরেকটা বোধ হয় 4 পিসের স্বর্ণের বার ছিল, সার্জিক্যাল টেপ ছিল, এই 5টা মোবাইল ফোন এগুলো ছিল। আগে ছিল মাত্র 2 পিস, একটা বড় একটা ছোট, 10 ভরি ছিল এটা।
50 ভরি একটা ছিল ওই আমাদের যে কোমরের বেল্ট, প্যান্টের যে বেল্ট, প্যান্টের বেল্টে ওরা সুন্দর করে বেল্টের যে বকলেস নাকি বলে বকলেসটা ওই সোনা দিয়ে বানাইছে, ওটা নিয়ে যাচ্ছে ইন্ডিয়ায়। তার মানে আমরা এই সোনা কেন পাঠাই ওখানে? ওখান থেকে ফেন্সিডিল নেই আর আমরা এখান থেকে সোনার ভালো জিনিসটা পাঠাই দিই। আমরা ফেন্সিডিল খেয়ে কিডনির রোগ বাঁধাই, আবার কিডনির রোগ বাঁধানোর পরে ডাক্তার দেখাতে যাই আবার ইন্ডিয়ায়। তার মানে আলটিমেটলি আমি একটা সাইকেলের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, মানে সব টাকা আমি যে কাজ করবো সব হলো ওপারে যাবে। স্বর্ণ চালানকারী রকম অলঙ্কার সহ আমরা 188 ভরি সোনা উদ্ধার করেছি গত 4 মাসে। তার মানে মাদকের বাইরেও আমাদের মাদক অস্ত্র, এটার বাইরেও আমাদের অ্যাচিভমেন্ট এই লাইনে একটা আছে। ভিকটিম উদ্ধার, বিভিন্নভাবে বিভিন্ন ভিকটিম আসে, বাচ্চা হারায় যায় অথবা মানব পাচারের শিকার হয়, এরকম অনেক ভিকটিম আছে যারা আমাদের এখানে ভিকটিম সাপোর্ট সেন্টারে 1 দিন 2 দিন 3 দিন থাকে। তারপর আদালতের অর্ডারে তাদের বাবা মার কাছে ফিরে যায় অথবা কিশোর সংশোধনাগারে যায়। তো তার আগ পর্যন্ত আমাদের এখানে থাকে কয়েকদিন। তো এরকম বেশ কিছু ভিকটিম ছিল। ভিকটিম উদ্ধার করা হয়েছে গত 4 মাসে 133 জন। এই যে তারা থাকে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের ঘুমানোর ব্যবস্থা করা, তারা যাতে ওই যে ট্রমাটাইজ থাকে ওই সময়, খুব একটা ছোট বাচ্চা, তার জন্য তার তো বাবা মা ছেড়ে সে ওখানে আছে, এই জায়গায় প্যারেন্টাল একটা গাইডেন্স, প্যারেন্টাল একটা লাভ অ্যাটমসফিয়ার আমাদের দেওয়ার প্রয়োজন হয়। মোটরসাইকেল উদ্ধার ছিল, যদিও আপনাদের 1-2 জন ভাইয়ের মোটরসাইকেল আমরা মনে হয় উদ্ধার করতে পারি নাই। সাংবাদিক মনে 2 জনের মোটরসাইকেল হারাই গেছে এর মধ্যে। তো সেগুলো উদ্ধার হবে, দেখি। ইজি বাইক কিছু চোরাই ইজি বাইক আমরা ধরছি অনেকটা। এটা হলো চোরাই মাল, এই যে সকালবেলা অথবা বিভিন্ন সময় এগুলো নিয়ে যায়, এগুলো আমাদের পার্টিরা। মোটরসাইকেল উদ্ধার হয়েছে গত 4 মাসে 15টা চোরাই, আর ইজি বাইক ছিল এটাও 15টা। হারানো ফোন উদ্ধার, এটার ক্ষেত্রে কতটা এসে আমরা ফিগার দেখতেছি। আগস্ট মাসে আমাদের পারফরমেন্স খুব ডাউন ছিল, ধীরে ধীরে কিন্তু আমরা ইমপ্রুভ করতেছি। টোটাল 159টা মোবাইল আমরা উদ্ধার করছি এই গত 4 মাসে। হারানো মোবাইল উদ্ধার, তার মানে আমার বলে দেয় যে আমরা অ্যাক্টিভ। আমাদের যত ছোট ছোট যে সৃজনশীল যে উদ্যোগ যেগুলো নিয়েছি আমরা, সেগুলোর মাধ্যমে কিছু অ্যাচিভমেন্ট আমি মনে করি, আমরা ফিল করি যে সকালবেলা ভোরে যে ছিনতাই বা চুরি হতো সেই ঘটনাগুলো কমে গেছে। তারপর মানুষ নিরাপদে রেল স্টেশনে অথবা বাস স্ট্যান্ডে ভোরে যে আসা যাওয়ার পথে বাসা থেকে রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ডে আসা, অথবা রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে বাসায় ফেরত যাওয়া, এই পথে তারা সেফ থাকতেছে। এটা আমরা আস্থা বৃদ্ধি পাইছে এবং ভীতি কমছে, মানুষের যে সন্ত্রাসী অথবা ছিনতাইকারী আক্রমণ করতে পারে। চুরি কমছে, মাদক উদ্ধার বৃদ্ধি পেয়েছে, অস্ত্র গোলাবারুদ উদ্ধার হচ্ছে বেশি, স্বর্ণ উদ্ধার হয়েছে, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে, স্টিকার আমি লাগাইছি, তারপরে লিফলেট বিতরণ করছি আমি এই সময়। অ্যাচিভমেন্ট এগুলো। ফিউচার প্ল্যানের ব্যাপারে আমি বলবো, একদম শেষের দিকে আমরা আছি আমাদের ব্রিফিং এর। আমি আপনাদের কার্ড যেটা দিছি, এই ছোট একটা কার্ড, এই কার্ডটা আমি এর মধ্যেই আপনাদের হাতে পৌঁছায় দিতে পারছি। এই কার্ডটা আমি পুরো শহরে সবার হাতে পৌঁছানোর ব্যবস্থা করব। এটা একটা খুব বেশি যে খরচ তা কিন্তু আমি মনে করি না। আমি নিজেই খরচ করতেছি, কোনো স্পন্সর নাই, দরকার নাই। তো এই অ্যাওয়ারনেস কার্ডের মাধ্যমে এখানকার নাগরিক যদি কিছু তারা যদি অ্যাওয়ারনেস তাদের বৃদ্ধি পায়, তাহলে আমার এটা সার্থকতা পাবে।
2 নম্বর হলো এই কার্ডটা আমি বিতরণ করব, মসজিদে যাব, স্পেশালি আমি জুমার নামাজে যাব, অন্যান্য নামাজে স্পেশালি মাগরিবি নামাজে অথবা অন্য যে নামাজগুলোতে বেশি মুসল্লি থাকে সেই সময় আমি এতে মসজিদে যাব। গির্জা এবং মন্দিরে তাদের বিশেষ সময় যাব যখন জনসমাবেশ হয়। স্কুল কলেজে আমি যাওয়ার চেষ্টা করব, চেষ্টা না আসলে যাব সেখানে একদম ধরে ধরে আমরা প্রতিটা স্কুলে যাওয়ার চেষ্টা করবো, মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করব। মাদ্রাসা, স্কুল, এতিমখানা সবগুলোতে যাব। আবাসিক এলাকায় যেমন এখানে ওনারা ওই আবাসিক এলাকার মধ্যে তাদের ওই যে বাসা বাড়ির সিকিউরিটির ব্যাপারে তাদেরকে কনসাস করার জন্য আমরা ওখানে যাব, এই কার্ডটা বিতরণ করবো, তাদের সাথে মত বিনিময় করবো সুধী সমাবেশের আদলে। আমি সামনে মিনি ম্যারাথন এবং দ্রুত হাঁটা প্রতিযোগিতার আয়োজন করতে চাই। এটা হেলথ কনসাসনেসের চিন্তা থেকে যে স্বাস্থ্য আমাদের ভেঙে পড়তেছে, আমরা মাদকাসক্ত হচ্ছি, আমরা এমন সময় ঘুমাতে যাচ্ছি যখন ঘুমাতে যাওয়া উচিত না, আমরা 1টা 2টার পরে ঘুমাতে যাচ্ছি। ঘুমাতে যাওয়া উচিত আরও আগে এবং সকালে ওঠা উচিত এবং সকালে ব্যায়াম করা উচিত। এই যে অভ্যাসটা, এই অভ্যাসে ফিরে যাওয়া উচিত। তো আমি জানি না কবে করতে পারবো, তবে ইমিডিয়েট হয়তো ফেব্রুয়ারির মধ্যেই আমরা করে ফেলতে পারবো মিনি ম্যারাথন অথবা দ্রুত হাঁটা প্রতিযোগিতা, মানে শর্ট ডিস্টেন্সে। এটা জাস্ট মানুষকে বোঝানো যে হেলথ ইজ ওয়েলথ। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সুন্দর বাংলা হাতে লেখার প্রতিযোগিতা আমরা আয়োজন করছি। এটা সবগুলো হাই স্কুলকে আমরা ইনক্লুড করব, মাদ্রাসা সহ ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 6 এর একটা গ্রুপ থাকবে, প্রতিটা ক্লাস একটা করে গ্রুপ। তার মানে তাদের জন্য ক্রেস্ট থাকবে, সার্টিফিকেট থাকবে, মিলিয়ে 2টা। আমরা বড় একটা এমন একটা জায়গা আমরা করতে চাই যেখানে এই ফ্যাসিলিটিগুলো আমরা দিতে পারবো। কেএমপির সাথে আরও কেউ যদি আমাদের সাথে জয়েন করতে চায়, সেটা আমরা তাদেরকে আগ্রহের সাথে তাদেরকে আমরা নিতে চাই। যদি কেউ আমাদের সাথে এই কাজটা করতে চায়, সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, এটার মাধ্যমে আসলে আমি নেক্সট জেনারেশনের সাথে আমি আমার সম্পর্ক বাড়াতে চাই। যারা আমরা থাকবো না এই পৃথিবীতে, আমরা মোটামুটি সবাই 30-এর উপরে বয়স, আমি জানি না 30-এর নিচেও থাকতে পারেন। তো আমরা চাই সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ তৈরি হোক, নিউ জেনারেশন তারা একটা ভালো বাংলাদেশ পাক। তো তাদের কাছে যদি আমরা কিছু বার্তা পৌঁছায় দিতে পারি আমাদের এই কাজের মাধ্যমে, তাহলে এই দেশটা আগে যাবে এবং এই যে বৈষম্যমুক্ত বাংলাদেশ যেটার স্বপ্ন আমাদের, এই সবার মনের কথা, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারব। সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যাপারে আমরা ক্যাম্পেইন করব বাসাবাড়ি এবং অফিসগুলোতে। এটা একটা বিশেষ ফ্যাসিলিটি দেয়, যদি কোনো ঘটনা ঘটেই যায় তাহলে সেটা ডিটেকশনে হেল্প করে, আর এটা ডেটারেন্স হিসেবে কাজ করে, অপরাধীর মনে ভীতি তৈরি করে। তা আমরা চাইবো যে কোটি টাকার বাড়ি বানালেন কেউ, 2 কোটি 3 কোটি 5 কোটি টাকার বাড়ি বানালেন অথবা মার্কেট বানালেন, কিন্তু সিসি ক্যামেরা লাগালেন না। সিসি ক্যামেরা লাগাতে মানে কত লাগে? 15,000 টাকা 20,000 টাকাতে সিসি ক্যামেরা, এই 4টা ক্যামেরা আর ডিবিআর লাগালে হয়ে যায়, আর সামান্য কিছু কেবল। আমরা ক্যাম্পেইন করার চেষ্টা করছি যে সিসি ক্যামেরা লাগান আপনি। এই যে কোটি কোটি টাকা খরচ করলেন কিন্তু জাস্ট 20,000 টাকা খরচ করবেন না, এটার কোনো মানে হয় না। আপনার নিজের সেফটির জন্য এটা লাগানো দরকার। আমরা এই ক্যাম্পেইনটা শুরু করব। এরপরে কেসিসির সহায়তায় আমরা সামনে ইজি বাইক ড্রাইভার যারা আছেন, এই যে প্রায় 20-25 হাজার ইজি বাইক ড্রাইভার, এনাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। সেটা একটা ভালো জায়গায়, ওপেন জায়গায়, প্রশস্ত জায়গায়। এটা যদি আমরা সম্পূর্ণ করার মানে যখন থেকে শুরু হবে, যেদিন থেকে শুরু হবে, মোটামুটি তার পরবর্তী 1 মাস 2 মাসের মধ্যে এটা রেজাল্ট পাওয়া শুরু করবো আমরা। কেননা যারাই প্রশিক্ষণ পাবে তারা মাঠে চলে আসবে। ধর ফর এক্সাম্পল আজকে কেউ ট্রেনিং পেলো, সে পরের দিন থেকে তার আচরণে চেঞ্জ আসবে। আমরা আশা করি যে সে লেন ফলো করবে ঠিক মতো, সে উল্টাপাল্টা যেখানে সেখানে গাড়ি আটকাবে না, গাড়ি রাখবে না, গাড়ি স্লো করবে না, পথচারীর দিকে বেশি মানে তার যাত্রীর দিকে নজর অত বেশি দেবে না যেটা এখন করে সে। তার মানে ট্রাফিক রুলসগুলো সে ফলো করার চেষ্টা করবে। তার মানে প্রশিক্ষণ যত তাড়াতাড়ি শুরু করা যায় তত মঙ্গল। কেসিসি সাথে আমাদের যোগাযোগ হয়েছে,
আমরা অচিরেই হয়তো এটা শুরু করতে পারবো। এটার মাধ্যমে আমার ধারণা যে ইজি বাইক ড্রাইভাররা যদি মোটামুটি আমরা ট্রেনিং দেওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ভালো রেজাল্ট কিছু আপনি দেখতে পারবেন, আমি আশা করছি। আমার ব্রিফিং এই শেষ। আপনাদের যদি কোনো কথা থাকে বলতে পারেন। জি বলেন, তাহলে ওদিক থেকে সুবিধা হবে না আমাদের। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আপনি দায়িত্ব নিয়েছিলেন এবং কয়েক মাস অতিক্রান্ত হয়েছে আপনার দায়িত্বভার গ্রহণের পর। আপনি যে অ্যাচিভগুলো দেখালেন, আসলে আমরা খুব হ্যাপি যে আস্তে আস্তে মোটিভেশনাল যে কাজগুলো আপনারা করেছেন নিজেদের ভিতরে, সেটা সহ শহরের আইন শৃঙ্খলা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে গতকালও কিন্তু আমরা একটা ঘটনা দেখেছি, যে গোলাগুলির ঘটনা। আমার এলাকা 27 নম্বর ওয়ার্ডেই, আমার বাড়ির কাছেই, সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আপনি ভালো কাজগুলো যেগুলো করছেন তার মধ্যে অন্যতম আপনি বলেছেন সুধী সমাবেশ করেছেন। আমরা এটা আগেই জেনেছিলাম, আপনি আমাদেরকে জানিয়েছিলেন, এবং আমাদের অনেক মিডিয়া কর্মী যারা রয়েছেন, অনেক ভাইরা তারা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশের ব্যাপারে আমি একটু বলি, সেটা হচ্ছে যে পাবলিকলি এই এলাকা শহরটা সম্পর্কে আপনার একটা তো ধারণা রয়েছে, যেহেতু বিগত দিনে আপনি এখানে চাকরি করে গেছেন। বিষয়টা হচ্ছে যে আমরা পুরনো যদি ইতিহাস, শহরের পুরনো ক্রাইমের ইতিহাস যদি ফিরে যাই, তাহলে আমরা দেখবো যে শহরের ইজি কামিং এবং ইজি গোয়িং যে পথগুলো রয়েছে, সেই সব এলাকাগুলোতে কিন্তু ক্রাইম বেশি হয়, এবং সেখানে যারা ক্রাইম কাজ করে তারা কিন্তু সেখানে বেশি অবস্থান করে। তো আমি, আমার ওয়ার্ড হচ্ছে 27 নম্বর ওয়ার্ড, নগরীর পুরো খামার, টুটপাড়া, এই এলাকাগুলোতে আসলে পশ্চিমবঙ্গে এখন এই এলাকাগুলো ছিল একসময় আসলে সন্ত্রাসীদের আসলে একটা অভয়ারণ্য বলা চলে। তো সেই ক্ষেত্রে আমরা এইসব এলাকাগুলোতে সুধী সমাবেশের উপর আমার একটা প্রস্তাব আপনার কাছে, যে এইসব এলাকায় সুধী সমাবেশের উপর একটু গুরুত্ব দিলে ওই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ ওখানে বসবাস করে, তাদের অ্যাটাচ করে যদি করা যায়, তাহলে আমরা এর আগেও দেখেছি কেএপির পক্ষ থেকে বেশ কিছু বছর আগে কয়েকবার আমাদের এলাকাতেও সুধী সমাবেশ হয়েছিল, এবং শহরের আমাদের এলাকার গুরুত্বপূর্ণ মোড়েই এই সমাবেশটা হয়েছিল, এবং সেখানে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল, মানুষ কথা বলছে। কারণ মানুষ যারা সন্ত্রাসীরা আসতেছে, যেমন ওই আমাদের পুরো এলাকার দক্ষিণ মাথা, ওইখান থেকে হরিণটানা দিয়ে কিন্তু ওই বিশ্ব রোডের দিকে বেরিয়ে চলে যাবে বাইপাস সড়কে। তো সেই ক্ষেত্রে কালকেও যেমন ঘটনাটা, আমার তো মনে হয় মিস্ত্রিপাড়া ওই এলাকা দিয়ে, বাগমারা দিয়ে সোজা রাস্তা দিয়ে বেরোয় চলে গেছে যারা হয়তো করেছে, হয়তোবা বিগত দিনে এটাই দেখেছি। তো আমার মনে হয় যে ওই এলাকার মানুষ বলতে চায়, আস্থা যেহেতু আপনাদের মধ্যেও ফিরে আসছে, সেহেতু ওই এলাকার মানুষ বা এই শহরের মানুষ, তারাও কিন্তু আস্থা চাচ্ছে যে আপনাদের কাছে কিছু বলা, বা আপনারা গোপনে তাদের জনগণের কাছ থেকে কিছু নিলেন। যেমন আমরা সিটিজেন জার্নালিজম বলি, যে সাধারণ মানুষও সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হতে পারে, তো তেমনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তার জন্য সাধারণ মানুষই বড় সোর্স। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রবেশ যেসব হচ্ছে অন্য এলাকায় দ্রুত সটকে পড়া যায়, এরকম এলাকাগুলোতে একটু সমাবেশটা একটু করলে আমার কাছে মনে হয় সেটা খুব ভালো হবে। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে আপনি কার্যকর এই উদ্যোগটা যদি গ্রহণ করেন, আপনারা যারা টিম রয়েছে, অনেক স্মার্ট টিম আমি দেখেছি, এবং আমার মনে হয় যে এটা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজে দেবে, এবং আপনাদের সফলতা আরো বেশি বৃদ্ধি পাবে বলে মনে করছি। ধন্যবাদ। আমরা কেবল তো শুরু করলাম 3 সপ্তাহ গেছে বলে, 3 সপ্তাহ না 3 সপ্তাহ আমি আমার এলাকায় করার জন্য প্রস্তাব রাখছি। আমরা ওই ক্যালেন্ডার আমার সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আর আপনি গতকালকের ইনসিডেন্ট 1 দিন 2 দিন অন্তর এই ঘটনাগুলো ঘটছিল, তো সেটা আমাদের নজরে আছে, জানা আছে। জি বলুন। আসসালামু আলাইকুম। আপনি আজকে প্রচুর পরিমাণ তথ্য উত্থাপন করেছেন, ভালো। কিন্তু একটা জায়গায় আমাদের আমার দৃষ্টিতে দেখছি যেটা একটু নেগেটিভ সাইড হয়। আপনার এই যে ভাই যেটা প্রথমে বলছে যে গতকালকে একটা ঘটনা ঘটছে, আপনার এই যে গত 4 মাসে যে ঘটনাগুলো ঘটলো, অপরাধ সংখ্যা কতগুলো, মারার কতগুলো, এটা হলো চুরি, এই যে পরিসংখ্যানটা যদি দেওয়া শুরু থাকলো, কতগুলো
কতগুলো আচ্ছা আচ্ছা প্রথমেই মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে খুবই চমৎকার, মানে আমার কাছে এই লিখিত বা আপনার উপস্থাপিত যে তথ্যটা খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি যে এটার পক্ষে বিপক্ষে ভালো মন্দ সেটা ভিন্ন জিনিস, বাট এটা যে আপনি গভীর একটা চমৎকার চিন্তার জায়গা থেকে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে দেখেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিপূর্বে আমরা কোনো কমিশনারকে আসলে দেখিনি এই জাতীয় প্রোগ্রাম করার, শুধুমাত্র প্রোগ্রাম প্রেস কনফারেন্স শুধু কিছু উদ্যাপ হলে জাস্ট এটা জানানোর জন্য ব্রিফিং এই টাইপের হয়ে থাকে, বাট এটা এক ধরনের খুবই চমৎকার বিষয়। তো আমি একটু প্রস্তাব রাখতে চাই যে যেহেতু জনসম্পৃক্ততা বাড়ানোর একটা এখানে বিষয় এসছে, তো যেহেতু এর আগে কমিউনিটি পুলিশিং এর একটা বিষয় ছিল, এটা আপনি অবশ্য ইয়ে করেছেন, এগুলো বাতিল করেছেন। তো আমি মনে করি যে কমিউনিটি পুলিশিংটা তো আসলে খুবই ভালো জিনিস, কিন্তু এটা আসলে নষ্ট করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে এই কারণে। আমি মনে করি যে এটা নতুন করে ভিন্ন নামে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যারা এলাকার বা সেই যে যে এলাকায় বা ওয়ার্ড ভিত্তিক একেবারেই যারা বিতর্কিত নয় তাদেরকে নিয়ে, বা এর মধ্যে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, এই জাতীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রেখে, সাধারণ মানুষ এভাবে রেখে কিন্তু একটা টিম করা যেতে পারে এলাকা ভিত্তিক, এবং যে কোনো বিষয়ে তারা পুলিশকে সহায়তা করবে এবং কারোর বিরুদ্ধে যদি কোনো অপব্যবহারের অভিযোগ ওঠে তাকে তাৎক্ষণিক বাদ দেওয়া হবে। এই যে একটা বিষয় যদি করা যায় কিনা সেটা চিন্তা করবেন। আর ওভারঅল আমার মনে হয় যে যেভাবে এগোচ্ছে কেএমপি, আমার মনে হয় যে সুন্দর কিছু হবে। তো সর্বোপরি পুলিশের মনোবল ফিরে আসুক এবং তারা আসলে জনগণের বন্ধু হিসেবে তাদের কার্যক্রম করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। সচেতনতা বাড়ানোর জন্য এই বিষয়টা বেশ কার্যকরী হবে বলে মনে করি। যেহেতু এখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে আছি, প্রত্যেকের হাতে স্মার্টফোন, আমরা স্মার্টফোনে অভ্যস্ত। তো আমার প্রস্তাবনা থাকবে যে কেএমপি কমিশনার মাঝে মধ্যে সামাজিক মাধ্যমগুলো যে আছে সেখানে লাইভে যাওয়া এবং সমাজ থেকে মানুষের কোশ্চেন নেওয়া, যেহেতু সেই ধরনের টেকনোলজি আমাদের কাছে এখন ইজি। এই হলো একটা প্রস্তাবনা। দ্বিতীয়টা হলো আপনাদের প্রতি কোনো চাপ আছে কি, যেহেতু অনেক দিন হয়ে গেল, প্রায় 5 মাস, থানায় গেলে কিন্তু বলে যে আসলে আমরা পাওয়ারে আছি কিন্তু পাওয়ারের প্রয়োগ করতে পারছি না। কেন এই কিছুটা? প্রত্যেক থানায় ওসি সাহেবদের এই ধরনের কথা প্রকাশ্যেও শোনা যায়, অফিসারদেরও এরকম কথা প্রকাশ্যে শোনা যায় যে আমরা ক্ষমতা আছে, আইন আছে, কিন্তু প্রয়োগের সাহস পাচ্ছি না। সাহসটা গেল কই? মাত্র 5 মাস আগেও তো পুলিশের দারুণ সাহস ছিল, গুলি করে মানুষগুলো পাখির মতো মেরেছে। সেই সাহসগুলো কোথায় গেল? এখন মারার প্রয়োজন নাই, কিন্তু ধমক তো দিতে পারে, ধমকও দিতে রাজি না। মামলা হচ্ছে, আর্জি নিয়ে থানায় থানায় ঘুরছে, কিন্তু প্রয়োগ হচ্ছে না, আইনের প্রয়োগ ওইভাবে হচ্ছে না। আপনি জানেন যে খুলনা শহরটা মাদকের একটা রুট হিসেবে ব্যবহৃত হয়, সেটা নৌপথে হয়, সেটা স্থলপথে হয়, আবার যশোর থেকে বিমান পথেও হয়। চোরাচালানের একটা বড় হাব বলা যায় যে আমাদের খুলনা অঞ্চল, বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পরে এর সংখ্যাটা আরো বেড়েছে। আমরা জানি যে দক্ষিণাঞ্চলে বড় বড় চোরা কারবারি যারা দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে অথবা দুর্নাম কুড়িয়েছে, সেই তালিকাও কিন্তু খুলনায় শীর্ষস্থান দখল করে আছে। তো সেই তালিকাভুক্ত যে চোরা কারবারি তাদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? তো চোরাচালানের আরেকটা মানে মুখ্য বিষয় হচ্ছে যে তেল চুরি হয়। আপনি জানেন যে এখানে রেল স্টেশন আছে, এখানে 3-4টা ডিপো আছে, সেখান থেকে কিন্তু চোরা কারবারিরা তেল চুরি করে। এই তেল চুরি সিন্ডিকেট কিন্তু পুলিশের নাগালের বাইরেই থেকে যাচ্ছে। পাশাপাশি আপনি সাম্প্রতিক সময় দেখেছেন যে উত্তরবঙ্গে নকশালদের আবার মাথা চাড়া দিয়ে ওঠা বেশ লিফলেট তারা পোস্টার সাটিয়েছে ওয়ালে ওয়াল চরমপন্থী। আর চরমপন্থীর একটা বড় অংশই কিন্তু খুলনা কেন্দ্রিক ছিল। 2003-2002 সাল বা ওই সময়কার সময় একটা বিভীষিকাময় অবস্থা ছিল।
সেই তালিকাগুলো পুরনোরা কিন্তু আবার ফিরে আসছে, তারা কিন্তু জামিনে আছে, তারা আপনার শহরে না থাকলেও শহরের বাইরে আছে, শহরের মধ্যে অবস্থান করছে, তারা কি সংগঠিত হচ্ছে? তাহলে গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমটা কোন লেভেলে আছে? পরিশেষে বলবো যে কাজ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পুলিশও একটা বড় হোঁচট খেয়েছে, সেই হোঁচট থেকে সদিচ্ছা আমার আছে কিনা সেটা আপনি দেখবেন। আর আমাদের কাজের মধ্যে তো ভুল থাকে। আমার যে মনোবল যেখানে ছিল একদম নিষ্ক্রিয় অবস্থায় ছিল আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, সেখান থেকে উত্তরণ ঘটানোর যে মানে প্রচেষ্টা, সেটাকে আপনি যদি রিকগনাইজ করেন, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ পুলিশ চেষ্টা করছে, সেটা হলো সবথেকে বড় বিষয়। আর আমাদের প্রচেষ্টায় নিশ্চয়ই ঘাটতি আছে। আমরা সবাই একইভাবে টিউন না। আমার একজন কনস্টেবল থেকে শুরু, আমার একজন কনস্টেবল, আমি পুলিশ কমিশনার, একজন ডিআইজি, প্রত্যেকের এই যে আমার 3000 লোক, আমরা এখানে 3000 সবাই একইভাবে টিউন, একইভাবে গ্রুম, তা কিন্তু না। প্রত্যেকের নিজস্ব মোটিভেশন আছে, ব্যক্তিগত নানান চিন্তা আছে। তো সেখান থেকে আমি যে পর্যন্ত আসলাম, যে পর্যায় পর্যন্ত আসলাম, তারপরে ধারাবাহিকভাবে উন্নতি নিশ্চয়ই হবে। আপনারা যে পয়েন্টগুলো বললেন, নিশ্চয়ই এই পয়েন্টগুলো অ্যাড্রেস করবো আমরা। আর নতুন নতুন আরো কিছু বিষয় আসবে, এইভাবে আমরা একসাথে কথা বলার সুযোগ পাবো। তখন আরো কিছু পয়েন্ট, আরো কিছু বিষয় আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি যখন কথা হয়, তখন এই বিষয়গুলো জানতে পারি আমরা। এই মিটিং এর শেষ নয়, আমরা এরপর বারবার বসার সুযোগ পাবো, কথা বলার সুযোগ পাবো, মত বিনিময় করার সুযোগ পাবো, এবং খুলনা শহরকে একটা নিরাপদ শহর হিসেবে আমরা সবাই মিলে গড়ে তুলব। ধন্যবাদ।